হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাস ফাইন এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি জিএস এর ক্লাসে তোমাদের স্বাগত জানাই। সপ্তাহে 3 দিন করে আমরা এই জিএস এর প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি, যেগুলো পরীক্ষায় বারবার আসে। বিভিন্ন পরীক্ষায়, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা সপ্তাহে 3 দিন আলোচনা করি। আজকেও আমরা এরকম 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন কি। আজকের আমাদের প্রথম প্রশ্ন, আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? এ জুয়ান অ্যান্টোনিও সামারাঞ্চ, বি পিয়ার দ্য কুবার্তো, সি ডেমেট্রিয়াস ভিকেলাস, নাকি সিগমন্ড এডস্ট্রোম। কাকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ফরাসি শিক্ষাবিদ ব্যারন পিয়ের দি কুবার্তোকে আধুনিক অলিম্পিক গেমসের জনক বলা হয়। তার উদ্যোগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠিত হয় এবং 1896 সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আসি আমরা পরের প্রশ্নে। আমাদের 2 নম্বর প্রশ্ন আজকে, যে গৌড়ের অধিপতি শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এটি একটি ইতিহাসের প্রশ্ন। যে গৌড়ের অধিপতি শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এ তাম্রলিপ্ত, বি কর্ণসুবর্ণ, সি লক্ষণাবতী, নাকি ডি গৌড়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণসুবর্ণ। সপ্তম শতাব্দীর বাংলার শক্তিশালী শাসক শশাঙ্কের রাজধানী ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলার অবস্থিত কর্ণসুবর্ণতে। তিনিই ছিলেন প্রথম সার্বভৌম বাঙালি রাজা। ঠিক আছে, আসি পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে, যে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে অর্থ বিল, মানি বিল শুধুমাত্র লোকসভায় পেশ করা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসে মানে বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এই প্রশ্ন। যে ধারা 108, ধারা 109, ধারা 110, নাকি ধারা 111। মানি বিল লোকসভায় শুধুমাত্র পাশ করা যায়, এটা আমরা জানি, সেটা কোন ধারা অনুযায়ী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন বি, 109 নম্বর ধারা। সংবিধানের যে 110 নম্বর ধারা আছে সেটাতে মানি বিলটা কি সেটার ডেফিনেশনটা দেওয়া আছে। আর 109 নম্বর ধারা, যে শুধুমাত্র 109 নম্বর ধারায় অর্থ বিল যে শুধুমাত্র লোকসভায় পেশ করা যায় সেই কথাটা বলা হয়েছে। ঠিক আছে, কনফিউজড হবে না পরীক্ষা হলে, যে 110 নম্বর যে আর্টিকেলটা সেটা ব্যাখ্যা করে যে মানি বিল কি সেটাকে, আর 109 নম্বর ধারা বলছে যে সেটা একমাত্র লোকসভাতেই তোলা যায়। ঠিক আছে, পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, যে বেকিং সোডার রাসায়নিক নাম কি? এ সোডিয়াম কার্বনেট, বি সোডিয়াম বাইকার্বনেট, সি সোডিয়াম ক্লোরাইড, নাকি ডি সোডিয়াম হাইড্রক্সাইড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এর সংকেত হচ্ছে NaHCO3, আর Na2CO3 কে ওয়াশিং সোডা বলা হয়। ঠিক আছে, আসি পরের প্রশ্নে, যে ভারতের কোন রাজ্যে মান্নার উপসাগর মেরিন জাতীয় উদ্যান অবস্থিত? এ কেরালা, বি কর্ণাটক, সি অন্ধ্রপ্রদেশ, নাকি ডি তামিলনাড়ু। ভারতের কোন রাজ্য মান্নার উপসাগর মেরিন জাতীয় উদ্যান অবস্থিত? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, নাকি তামিলনাড়ু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। মান্নার উপসাগর মেরিন জাতীয় উদ্যান তামিলনাড়ুর উপকূলে অবস্থিত। এটি 21টি দ্বীপ নিয়ে গঠিত এবং প্রবাল প্রাচীর, ডুগং এবং বিভিন্ন সামুদ্রিক জীবের জন্য বিখ্যাত। এটি ভারতের প্রথম
সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ, মনে রাখবে প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এই মান্নার উপসাগরের মেরিন জাতীয় উদ্যান, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে প্রথম সমান্তরাল সরকার গঠন করেন? চিত্তু পান্ডে, নানা পাটিল, সতীশ সামন্ত নাকি মাতঙ্গিনী হাজরা? ভারত ছাড়ো আন্দোলনের সময় অনেকগুলো প্যারালাল গভর্নমেন্ট বা সমান্তরাল সরকার গঠন হয়েছিল। তো প্রথম কোনটা হয়েছিল? চিত্তু পান্ডে, নানা পাটিল, সতীশ সামন্ত না মাতঙ্গিনী হাজরা? তো সঠিক উত্তর হয়ে যাবে চিত্তু পান্ডে। ভারত ছাড়ো আন্দোলনের সময় চিত্তু পান্ডের নেতৃত্বে উত্তরপ্রদেশের বালিয়াতে প্রথম সমান্তরাল জাতীয় সরকার গঠিত হয়েছিল। মেদিনীপুরের তমলুকে সতীশ সামন্তের নেতৃত্বে আবার তাম্রলিপ্ত জাতীয় সরকারও গঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গে হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছিল তমলুকে, সেটা সতীশ সামন্তের নেতৃত্বে। আর উত্তরপ্রদেশে হয়েছিল উত্তরপ্রদেশের বালিয়াতে চিত্তু পান্ডের নেতৃত্বে। এটা হচ্ছে প্রথম। ঠিক আছে, আসি পরের প্রশ্নে, যে অস্টওয়াল্ড প্রসেস দ্বারা কি প্রস্তুত করা হয়? অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? তো দেখে নিই আমরা সঠিক উত্তর কি হয়ে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড। অসওয়াল্ড প্রক্রিয়া হলো শিল্পক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির একটি পদ্ধতি। এই পদ্ধতিতে অ্যামোনিয়াকে অনুঘটকের উপস্থিতিতে জারিত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। অ্যামোনিয়াকে অনুঘটকের উপস্থিতিতে জারিত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। পরের প্রশ্ন, দস্তক কথার অর্থ কি? এ কর, বি রাজস্ব, সি ছাড়পত্র বা শুল্কমুক্ত বাণিজ্যের অনুমতিপত্র নাকি ডি বিদ্রোহ? অবশ্যই এটা আনসার হয়ে যাবে অপশন সি, ছাড়পত্র বা শুল্কমুক্ত বাণিজ্যের অনুমতিপত্র। দস্তক ছিল একটি বাণিজ্যিক ছাড়পত্র যা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুঘল সম্রাট ফারুক শিয়ার 1717 সালে দিয়েছিল। এই ফরমান অনুযায়ী বাংলাতে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পেয়ে গিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, ভারতের টাকার অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন অফ রুপি প্রথম কবে করা হয়? 1949, 1966, 1991 নাকি 1947? তো সঠিক উত্তর হয়ে যাবে 1949। স্বাধীন ভারতে প্রথমবার টাকার অবমূল্যায়ন করা হয়েছিল 1949 সালে। তারপর 1966 সালে একবার হয়েছিল, তারপরে 1991 সালে হয়েছিল। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? এ হায়দ্রাবাদ, বি পুনে, সি বেঙ্গালুরু নাকি ডি কলকাতা? কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর শহরেতে ইসরো আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আছে, তারপরে ডিআরডিও আছে। তো এরকম অনেক প্রথম সারির বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র থাকায় একে ভারতের বিজ্ঞান নগরীও বলা হয়, আবার ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয়। পরের প্রশ্ন, যে অ্যানাফিলিস মশা কোন রোগের বাহক? এ ডেঙ্গু, বি ফাইলেরিয়া, সি ম্যালেরিয়া নাকি ডি কালাজ্বর? অ্যানাফিলিস মশার জন্য কোন রোগ হয়? সি অ্যানাফিলিস মশার জন্য ম্যালেরিয়া রোগ হয়। ঠিক আছে, এটি প্লাজমোডিয়াম নামে এক প্রকার প্রোটোজোয়া পরজীবীকে মানুষের শরীরে সংক্রামিত করে। নেক্সট প্রশ্ন,
দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি হিসাবে কে যোগ দেন? এ জওহরলাল নেহেরু, বি সর্দার প্যাটেল, সি মহাত্মা গান্ধী, ডি সুভাষচন্দ্র বসু। এ জওহরলাল নেহেরু, বি সর্দার প্যাটেল, সি মহাত্মা গান্ধী নাকি ডি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর সি মহাত্মা গান্ধী। দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠকে গান্ধী কিন্তু লন্ডনে গিয়ে তোমার সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকে পার্টিসিপেট করেছিলেন। আর এটা গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরের ফলে এটা হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কোন ধারার বলে? ধারা 72, ধারা 123, ধারা 143 নাকি ধারা 323? ভালো প্রশ্ন খুব। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে 123 নাম্বার ধারা অনুযায়ী। যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে আবার অধিবেশনটাকে বসাতে পারে। ঠিক আছে, এই অর্ডিন্যান্সের ক্ষমতা ও প্রভাব সংসদের আইনের মতোই কিন্তু। পরের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? যকৃৎ কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ নাকি ত্বকের কোষ? তো অবশ্যই এটার আনসার হয়ে যাবে অপশন সি, স্নায়ু কোষ। স্নায়ু কোষ বা নিউরন হলো মানবদেহের দীর্ঘতম কোষ। এটি 1 মিটার বা তার বেশি দীর্ঘ হতে পারে এবং এর কাজ হলো স্নায়বিক সংকেত পরিবহন করা। নেক্সট প্রশ্ন, যে ভারতের সংবিধানের কোন তপশিল মানে হচ্ছে শিডিউল, কোন শিডিউলে দলত্যাগ বিরোধী আইন রয়েছে? 8 শিডিউল, 9 শিডিউল, 10th শিডিউল নাকি 11th শিডিউল? তো সঠিক উত্তর হয়ে যাবে 10th শিডিউল। দশম তপশিলে দলত্যাগ বিরোধী আইনটি অন্তর্ভুক্ত আছে। এটি 1985 সালের 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে যোগ করা হয়। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো রাজনৈতিক দলত্যাগকে নিয়ন্ত্রণ করা। নেক্সট প্রশ্ন, যে উবার কাপ কোন খেলার সাথে যুক্ত? এ ব্যাডমিন্টন, পুরুষদের ব্যাডমিন্টন, বি ব্যাডমিন্টন, মহিলাদের ব্যাডমিন্টন, হকি নাকি ফুটবল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখে নেওয়া যাক যে ব্যাডমিন্টন, মহিলাদের ব্যাডমিন্টনের সাথে উবার কাপ যুক্ত, আর পুরুষদের ব্যাডমিন্টনের সাথে টমাস কাপ যুক্ত। মনে থাকবে, উবার কাপ হলো মহিলাদের, টমাস কাপ হলো পুরুষদের। এইভাবে মনে রাখতে পারো যে টম টম একটা ছেলেদের নাম হয়, তার জন্য টমাস কাপ তোমার ছেলেদের সাথে অ্যাসোসিয়েটেড, আর মেয়েদের সাথে হচ্ছে উবার কাপ। তো আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, অরবিন্দ ঘোষ নাকি বারীন্দ্র কুমার ঘোষ? সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রধান অভিযুক্ত বলেছে, ঠিক আছে, প্রধান অভিযুক্ত ছিল হচ্ছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন। তার সাথে তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ সহ আরো অনেকে অভিযুক্ত ছিলেন। এই মামলায় চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষের পক্ষে আইনজীবী হিসাবে লড়াই করে তাকে মুক্ত করেন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায়? জেনেভা, নিউ ইয়র্ক, হেগ নাকি প্যারিস? সুইজারল্যান্ডের জেনেভা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নেদারল্যান্ডের হেগ নাকি ফ্রান্সের প্যারিস? তো সঠিক অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, হেগ, নেদারল্যান্ড। আন্তর্জাতিক বিচারালয় বা বিশ্ব আদালত হলো রাষ্ট্রসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ। এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এর পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, যে ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন শকের উপর ভিত্তি করে তৈরি?
জাতীয় ক্যালেন্ডার কোন শকের উপর ভিত্তি করে তৈরি? বিক্রম সংবত, শক সংবত, হিজরি সন নাকি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার? অপশন বি শক সংবত। অর্থাৎ ভারতের জাতীয় ক্যালেন্ডার শকাব্দের উপর ভিত্তি করে তৈরি, মানে 78 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্ক এই অব্দটি প্রবর্তন করেন, আর 1957 সালে এই জাতীয় ক্যালেন্ডার হয়। ঠিক আছে, এর পরের প্রশ্ন যে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড? পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে থাকে অপশন বি ফর্মিক অ্যাসিড। পিঁপড়ে, মৌমাছি ইত্যাদির হুলে ফর্মিক অ্যাসিড থাকে, যার কারণে মানে এটা কামড়ালে জ্বালা বা যন্ত্রণা হয়। ঠিক আছে, আর লেবুতে থাকে হলো তোমার সাইট্রিক অ্যাসিড, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, দইতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন যে হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাজ্যের রাজ্যপাল, ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি নাকি মুখ্যমন্ত্রী? হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? হাইকোর্টের প্রধান বিচারপতিকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতিকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে এই নিয়োগটা করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলা, বিহার, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? মোপলা বিদ্রোহ হয়েছিল কেরালাতে। 1921 সালে কেরালার মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ হয়েছিল। এটি মূলত স্থানীয় মুসলিম কৃষক এবং হিন্দু জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল আর কি। এটি খিলাফত আন্দোলনের সাথেও যুক্ত ছিল। নেক্সট প্রশ্ন যে পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? টিটিকাকা হ্রদ, বৈকাল হ্রদ, সি ওজোস দেল সালাদো হ্রদ নাকি ডি সুপিরিয়র হ্রদ? পৃথিবীর উচ্চতম হ্রদ দেখে নিই তাহলে আমরা, সঠিক উত্তর কি হয়ে যাবে? ওজোস দেল সালাদো হ্রদ। ওজোস দেল সালাদো হ্রদটি আর্জেন্টিনা চিলি সীমান্তে অবস্থিত এবং এটি বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি এবং সর্বোচ্চ হ্রদ। টিকিটাকা হ্রদ হলো বিশ্বের সর্বোচ্চ নৌ চলাচলযোগ্য হ্রদ। ঠিক আছে, আর যদি বলি সর্বোচ্চ সেটা হয়ে যাবে তাহলে তোমার ওজোস দেল সালাদো হ্রদ। নেক্সট, ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি মৌলানা আজাদ? ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন? উপপ্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। 1947 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে কনস্টিটিউশন তৈরি করার যে প্রক্রিয়াটা যখন চলছিল সেই সময়টাতে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। প্রথম প্রতিশ্রুতি কার লেখা? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার নাকি প্রতিভা বসু? প্রথম প্রতিশ্রুতি বিখ্যাত বই, এটি লেখা হলো আশাপূর্ণা দেবী। এই বইটি লেখার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কারও লাভ করেন। ঠিক আছে, 1976 সালে। ওয়াটার গ্যাস কিসের মিশ্রণ? কার্বন সিও প্লাস H2 নাকি সিও প্লাস N2 নাকি CO2 প্লাস H2 নাকি CO2 প্লাস N2? ওয়াটার গ্যাস, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সিও এবং H2, অর্থাৎ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। এই দুটো গ্যাসের মিশ্রণে কি তৈরি হয়?
ওয়াটার গ্যাস তৈরি হয়। তৃতীয় বৌদ্ধ সংগতি কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল? অজাতশত্রু, কালাশক, অশোক নাকি কনিষ্ক? তৃতীয়, তার মানে হলো অশোক। তৃতীয় বৌদ্ধ সংগতি পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল আর এই সম্মেলনের সভাপতি ছিলেন মোগল্লিপুত্র তিস্য। নেক্সট প্রশ্ন যে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, হকি নাকি পোলো? তো আগা খান কাপ হলো হকির সাথে যুক্ত। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন যে সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? হিমালয়, পীরপাঞ্জাল, কারাকোরাম নাকি লাদাখ? সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায়? হিমালয়, পীরপাঞ্জাল, কারাকোরাম নাকি লাদাখ? কোন রেঞ্জটাতে অবস্থিত ওটাই জিজ্ঞাসা করেছে, সঠিক উত্তর হয়ে যাবে কারাকোরাম। সিয়াচেন হিমবাহ মেরু অঞ্চলের বাইরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ। এটি হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। আজকে শেষ প্রশ্ন, বিশ্ব অধিকার দিবস ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? 24শে ডিসেম্বর, 15ই মার্চ, 1 মে নাকি 10ই ডিসেম্বর? সঠিক উত্তর হয়ে যাবে 15ই মার্চ। প্রতি বছর 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়। ভারতে 24শে ডিসেম্বর জাতীয় ভোক্তা দিবস পালিত হয়, কনজিউমার ডে আর কি। হ্যাঁ, ওয়ার্ল্ড কনজিউমার ডে এর কথা বলা হয়েছে, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। সেটা কবে হয়? ওয়ার্ল্ডের হলে 15ই মার্চ আর ভারতের হলে 24শে ডিসেম্বর। তাহলে এই ছিল আজকের আমাদের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই ক্লাসগুলো দ্বারা তোমরা উপকৃত হচ্ছ। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও এরকম 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এবং বিভাসওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, যাতে তোমরা আরও বিভিন্ন সাবজেক্টের উপরে ভিডিও দেখতে পাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।